ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর বিভিন্ন ভয়ানক সিদ্ধান্তের জন্য আজও ভারতবাসীকে যে কতটা পরিমাণে ভুগতে হচ্ছে তার অল্প বিস্তর নমুনা আপনারা জানেন। কিন্তু আজকে আমি আপনাদের সামনে বলবো, এই যে ক্রমশ যত দিন যাচ্ছে আমাদের শত্রু দেশরা আমাদের সঙ্গে শত্রুতা বাড়িয়েই চলেছে। এটা একেবারেই সমাধান করা সম্ভবত যদি আরো একটা ঐতিহাসিক ভুল ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তিনি যদি এই ভুলটি করে না বসতেন। মাত্র 30 লক্ষ পাউন্ডের বিনিময়ে তিনি অন্যতম অত্যন্ত গুরুত্বপূর্ণ গাদার পোর্ট, যেটি এই মুহূর্তে ইসলামাবাদ পাকিস্তানের নিয়ন্ত্রণে, সেই গাদার পোর্টটির নিয়ন্ত্রণ ভারতের হাতে আসতে পারত। আর ওটা যদি আজকে আমাদের নিয়ন্ত্রণে থাকতো, তাহলে এই যে চায়না গাদার পোর্টকে কার্যত বন্দুক রেখে পাকিস্তানের কাঁধে ভারতের উপর যে থ্রেট চালাচ্ছে, সেটা সারা জীবনের মতো আমাদের কাছ থেকে চলে যেতে পারত। অনেক ঐতিহাসিক ভুলের মতো আরো একটা ঐতিহাসিক ভুল জওহরলাল নেহরুর, যেটা আজকে আপনাদের সামনে ডিসকাস করব, যার জন্য ভারতকে পদে পদে প্রত্যেকটি পদক্ষেপে এতটা ভুগতে হচ্ছে। এই তথ্য শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। মাত্র 30 লক্ষ পাউন্ড, আজকের দিনে দাঁড়িয়ে 35 কোটি টাকার জন্য, আজকের ভ্যালুয়েশনে 35 কোটি টাকা, সেদিনকার ভ্যালুয়েশনে হয়তো 35 লক্ষ টাকা ছিল। অত কম টাকা দিয়েও একটা পোর্ট হাতছাড়া করে দিয়েছিলেন জওহরলাল নেহেরু। আজকে শোনাবো সেই গল্প। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। আচ্ছা, আন্তর্জাতিক বিষয় আমি দুটো টার্ম বলবো আপনাদের সামনে। একটা হচ্ছে স্ট্রিং অফ পার্লস, আর একটা হচ্ছে নেকলেস অফ ডায়মন্ডস। এই দুটো শুনেছেন কোড ওয়ার্ড, স্ট্রিং অফ পার্লস আর ডায়মন্ড, নেকলেস অফ ডায়মন্ড। স্ট্রিং অফ পার্লস হচ্ছে কিভাবে চীন আস্তে আস্তে পাকিস্তানের বিভিন্ন পোর্ট, মালদ্বীপ কিংবা শ্রীলঙ্কা, পড়শি দেশ বাংলাদেশ, এই প্রত্যেকটি দেশকে কার্যত নিজেদের কাছে টেনে তাদের বন্দরগুলোকে জোর জবরদস্তি করে কিংবা টাকার বিনিময়ে সেগুলোকে দখল করে ভারতকে ঘিরে ফেলছে। এই বিষয়টিকে কোড নেমে কিসে ডাকা হয় জানেন? স্ট্রিং অফ পার্লস। অর্থাৎ ছোট ছোট মুক্তো দিয়ে যেমন একটা চেন গাঁথা থাকে, কার্যত সেইভাবেই ভারতকে ঘিরে ফেলছে চায়না। আন্তর্জাতিক বিষয়ে এটাকে বলে স্ট্রিং অফ পার্লস। কিন্তু এর উত্তরে আমি একেবারে শেষে গিয়ে শোনাবো ভারতের নেকলেস ডায়মন্ডের কথা, নেকলেস অফ ডায়মন্ডস। সেই গল্পটা আমি শোনাবো, কিন্তু আজকে আমি শোনাবো যে দেখুন একটা কত বড় ভুল। আপনারা জানেন যে এই মুহূর্তে চীন 6500 বিলিয়ন ইউএস ডলার ঢেলেছে পাকিস্তানের, তাদের বেল্ট অ্যান্ড রোড যে প্রকল্প রয়েছে সারা বিশ্বে, তার মধ্যে সিপিইসি, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর বলে একটা প্রকল্প চলছে, যে প্রকল্পটি চীন থেকে শুরু হয়ে আমাদের পিওকের একটা অংশতে পর্যন্ত টাচ করে এই গাদার পার্ট পর্যন্ত তারা বিরাট বড় ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে, তার জন্য প্রচুর টাকা ঢেলেছে। এবং এই গাদার পোর্টটা কেন এতটা ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে এই গাদার পোর্টটা ভারত থেকে ভারতের গুজরাট এবং মহারাষ্ট্র উপকূলবর্তী সেনা ঘাঁটিগুলো খুব কাছ থেকে নিরীক্ষণ করা যায়। ভারত কি কি স্ট্র্যাটেজি নিচ্ছে, যুদ্ধের সময় ভারত কি কি পরিকল্পনা করতে পারে, সেগুলো ওই গাদার পোর্ট থেকে সবকিছু দেখা যায়। যে গাদার পোর্টটা এই মুহূর্তে ইসলামাবাদের নিয়ন্ত্রণে, এবং সেটি তারা কার্যত চীনকে ছেড়ে দিয়েছে। ঠিক এই জায়গাটা ছাড়াও আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে। যুদ্ধের সময় চীন যদি চায়, তারা ক্ষেপণাস্ত্রগুলো তারা সেখানে গাদার পোর্টে নিয়ে এসে আমাদের গুজরাটের যে সমস্ত এরিয়াগুলো রয়েছে সেই এরিয়াগুলোর উপর আক্রমণ শানাতে পারে, যেমন জামনগর, তারপরে হচ্ছে পোরবন্দর, গান্ধীনগর, এই সমস্ত এলাকাগুলোতে একেবারে হামলা চালাতে পারে তাদের ব্যালিস্টিক মিসাইল গুলো দিয়ে ওই গাদার পোর্ট থেকে। এবং আমাদের যে এই ভারত মহাসাগরের মধ্যে যে সাবমেরিন গুলো রয়েছে, যে ফ্রিগেট গুলো রয়েছে, ডেস্ট্রয়ার্স গুলো রয়েছে, সেগুলোর উপরও হামলা চালাতে পারে চীন। যে হামলাটা তারা তাদের দেশের মাটি থেকে চালানো অত্যন্ত শক্ত ছিল, কিন্তু যেহেতু তারা পাকিস্তানের একেবারে গাদার পোর্টটা পেয়ে গিয়েছে, তো সেইখান থেকে তারা ভারতের ওপর খুব নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছে।
এইটা কিন্তু ভারতের জন্য একটা অশনি সংকেত। তার কারণ পাকিস্তান তাদের নিজের দেশের মাটিকে বিক্রি করে দিয়েছে চীনের কাছে, আর সেটা ভারতের জন্য অত্যন্ত বড় একটা থ্রেট। শুধু ওটা নয়, চায়নার সঙ্গে তাদের একটা ভালো সম্পর্ক রয়েছে। বাংলাদেশের পট পরিবর্তন হওয়ার পর বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক হতে শুরু করেছে। অর্থাৎ ভারতকে চারদিক থেকে চীন ঘিরে ফেলার চেষ্টা করছে। এটাকে বলা হচ্ছে আন্তর্জাতিক মহলে, এটাকে বলে স্ট্রিং অফ পার্লস, মুক্তের মালা, মুক্তের মালার মতো গেঁথে নিচ্ছে। এইটা শুনে পিছিয়ে যাবেন না, আমি শোনাবো নরেন্দ্র মোদীর চালটা, ভারতের চালটাও শোনাবো, শেষ পর্যন্ত শুনবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, সব থেকে দুঃখের বিষয় কি জানেন? 1956 সালে যখন আমাদের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু, সেই সময় এই যে গাদার পোর্টটি ছিল ওমানের নিয়ন্ত্রণাধীন। ওমানের যুবরাজ প্রথমে কিন্তু পাকিস্তান নয়, ভারতের কাছে অফার করেছিলেন, জওহরলাল নেহেরুর কাছে অফার করেছিলেন যে এটিকে কিনে নেওয়ার জন্য। মাত্র 30 লক্ষ পাউন্ডে, তদানীন্তন মাত্র 30 লক্ষ পাউন্ডে জওহরলাল নেহেরুকে জলের দরে বলেছিলেন যে এটাকে কিনে নিতে। সম্ভবত জওহরলাল নেহেরুর নিজস্ব যা প্রপার্টি ছিল এর থেকে 10-15 গুণ বা আরো অনেক গুণ বেশি ছিল। অর্থাৎ এইটা কেনা, ভারতের সম্পত্তি দিয়ে এই পোর্টটা কেনা কোনো বড় ব্যাপারই ছিল না। কিন্তু জওহরলাল নেহেরু সে সময় কেনেননি। কেন কেনেননি না, বলা হচ্ছে যে তদানীন্তন বিদেশ সচিব যিনি ছিলেন সুবিমল দত্ত এবং আইবির যিনি প্রধান ছিলেন বিএন মল্লিক, তারা নাকি নেহেরুর সঙ্গে সহমত পোষণ করেছিলেন যে যেহেতু এই গাদার পোর্টটি ভারতের থেকে অনেকটা দূরে এবং পাকিস্তানের একেবারেই কাছে, তাই ভারতের পক্ষে এটাকে নিয়ন্ত্রণ করা নাকি সম্ভব হবে না। ভেবে দেখুন, ভারতের থেকে দূরে হয়েছে তো কি হয়েছে, ভারতের সেনাবাহিনী যদি গাদার পোর্টে থাকে তাহলে পাকিস্তানের ক্ষমতা হতো না। কিন্তু ওই যে দুর্বল নেতৃত্ব ছিল আমাদের একটা সময়, যে কারণের জন্য কংগ্রেসের এই নেতৃত্বের জন্য ভারতবর্ষ এতটা পিছিয়ে গিয়েছে, তো এই রকম জলের দরে পাওয়া একটা বন্দরকে তারা ছেড়ে দিয়েছিল। তার ফলে কি হয়েছে না, ভারত এই মুহূর্তে আরব সাগরের মধ্যে দিয়ে যে বাণিজ্যগুলো করে, পশ্চিম এশিয়া, ধরুন ইরাক, ইরান, সৌদি আরবিয়া, এই সমস্ত যে ট্রান্সপোর্টেশন গুলো হয় জাহাজের মাধ্যমে, সেগুলো সব কিন্তু ওই আরব সাগরের মধ্যে দিয়ে যেতে হয়, যেটা হরমুজ প্রণালী দিয়ে চলে যায় ওই পশ্চিম এশিয়া দেশগুলোতে। সেগুলো কিন্তু চাইলে চীন যদি চায় গাদার পোর্ট ব্যবহার করে ভারতের সেই মানে যাতায়াত তারা নিয়ন্ত্রণ করতে পারে। যুদ্ধের পরিস্থিতিতে চীন চাইলে গাদার পোর্ট থেকে কিন্তু সেগুলো নিয়ন্ত্রণ করতে পারে। ভারতের জন্য এটা একটা বিরাট চিন্তার বিষয়, তার কারণ ঐতিহাসিক একটা ভুল সিদ্ধান্তের জন্য। তবে এইখানে কি তাহলে পুরোটাই হতাশার খবর আপনাদের শোনাবো? না, পুরোটা হতাশার খবর আমি কখনো তো শোনাই না। আমি আপনাদের সামনে শোনাবো যে ভারতে পরিবর্তনটা আসতে শুরু করে কংগ্রেস জামানার পর থেকে। কংগ্রেস জামানা যখন কার্যত পেরিয়ে যায় অটল বিহারী বাজপেয়ী, আর বর্তমানকালে নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় আসে, তারা পর্যবেক্ষণ করে যে ভারতের অতি দ্রুত চায়নাকে ঘিরে ফেলার মতো, চায়না যেমন আমাদেরকে ঘিরে ফেলছে, যেটাকে বলে স্ট্রিং অফ পার্লস, প্রত্যুত্তরে ভারত ঠিক করেছিল যে আমাদেরকে তাহলে ডায়মন্ড নেকলেস অফ ডায়মন্ড দিয়ে সাজিয়ে দিতে হবে। তাহলে মানেটা কি না, ওরা যদি আমাদের মুক্তোর মালা দিয়ে সাজাতে চায়, আমরা তাহলে ওদেরকে ডায়মন্ড দিয়ে সাজিয়ে দেব। আন্তর্জাতিক মহলে এটাকে চীনের এই স্ট্রিং অফ পার্লসের বিরুদ্ধে ভারতের এই আগ্রাসী নীতিকে বলা হয় নেকলেস অফ ডায়মন্ড। এই নেকলেস অফ ডায়মন্ড মানে কি না, ভারতও কার্যত এমন কিছু পন্থা অবলম্বন করেছে যে চীনের দাদাগিরি একতরফা হবে না। তার কারণ আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখুন একটা চার্ট। সেটা হচ্ছে, দেখুন ভারতের অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ বন্দর রয়েছে, যেমন চাবাহার বন্দর। এই যে ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হলো, ভারত নিরপেক্ষ ভূমিকা নিয়েছিল, তার কারণ হচ্ছে চাবাহার বন্দর দিয়ে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্য করে থাকে, যেটা গাদার পোর্টের কিছুটা পাশেই। কাজেই চীন যদি গাদার পোর্ট নিয়ে বেশি কিছু আমাদের উপর নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, আমরা পাল্টা ওই চাবাহার বন্দর থেকে তার প্রতি আক্রমণ করতে পারি। এটা করে গিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ীর সময় থেকে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী, এবং নরেন্দ্র মোদী এটাকে আরো শক্তপোক্ত করেছে। এরপরে হচ্ছে দুকম নৌকা ঘাঁটি। দুকম নৌকা ঘাঁটি 2018 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওমানের একটি জায়গা, একটি ছোট্ট অংশ পোর্ট,
সেটাকে ভারতের পারমিশনে নিয়ে এসেছিলেন, ভারত এটাকে নিয়ন্ত্রণ করে। এছাড়া সাবাং বন্দর রয়েছে, সেটা রয়েছে ইন্দোনেশিয়াতে। সাবাং বন্দর 2018 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে হয়েছিল। এছাড়া রয়েছে অনেকগুলো রয়েছে, যেমন রয়েছে আগলেগা আগলেগা দ্বীপ মরিশাস রয়েছে, উলুং নেভাল বেস ভিয়েতনাম রয়েছে। এরকম বিভিন্ন জায়গাতে ভারত চাইনাকে ঘিরে ধরে ওই একেবারে নেকলেসের মতো করে ডায়মন্ড সাজিয়ে রেখেছে, যে যদি যুদ্ধকালীন পরিস্থিতির সৃষ্টি হয়, তোমরা যদি পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার, মালদ্বীপ ব্যবহার করে আমাদেরকে আক্রমণ করার প্ল্যান করো, তাহলে এই সমস্ত পোর্টগুলোকে সাজিয়ে রেখেছি, মুক্তোর মালার এগেনস্টে আমরা হীরের নেকলেস করে রেখেছি, ওই হীরের নেকলেসগুলোর পয়েন্টগুলো থেকে আমরা তোমাদের আক্রমণ করতে পারবো। দেখুন, এত কিছু করার প্রয়োজনই হতো না যদি আমাদের প্রথম প্রধানমন্ত্রী সঠিক কাজটা সঠিক সময় ঠিকমতো করে যেতেন। আজকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি করছেন তা নিয়ে অনেক সমালোচনা হবে, নিশ্চিতভাবে হবে, কিন্তু ইতিহাস বিচার করবে যে তিনি কতটা সঠিক কাজ করে গেছেন বা কতটা ভুল কাজ করে গেছেন। আপনারা হয়তো ভুলে যান, দেখবেন যে অটল বিহারী বাজপেয়ীকে আজকে দেখবেন বিরোধী দলের নেতৃত্বেরাও তারা প্রচুর মার্কস দেয়। এ দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখবেন যে বলে যে মোদী খারাপ, অটল বিহারী বাজপেয়ী ভালো। এখন দেখবেন অন্যান্য রাজনৈতিক নেতাও কাউকে শুনবেন না যে অটল বিহারী বাজপেয়ী খারাপ, এ কথা কাউকে বলতে। কেন না, এমন কিছু কাজ করে গিয়েছিলেন, সেই কাজগুলোকে খারাপ বলার কারো ঔদ্ধত্য কেউ দেখাতে পারবে না। কিন্তু যারা একটু পুরনো যুগের লোক, অটল বিহারীর আমল যারা দেখেছিলেন, তারা মনে করে রাখতে পারবেন এই প্রত্যেকটি রাজনৈতিকবিদ অটল বিহারীর রাজনীতির কালে অটল বিহারী বাজপেয়ীকে কি ভাষায় আক্রমণ করতেন, বিজেপিকে কি ভাষায় আক্রমণ করতেন, সেটা আমরা সকলেই জানি। তখন কিন্তু আক্রমণ করা হতো, আর আজকে ইতিহাস হয়ে যাওয়ার পর তখন তার ভালো কাজের জন্য শুধুমাত্র তাকে সম্মানই করা হয়। ঠিক যেমন বুদ্ধদেব ভট্টাচার্য কত সমালোচনা না হয়েছে, মনে রয়েছে তো আপনাদের? সিঙ্গুর নন্দীগ্রাম নিয়ে কত সমালোচনা হয়েছে। আজকে দেখুন, আজকে বুদ্ধদেব বাবুর শুধুমাত্রই প্রশংসাই হয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কি তাই হবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে জোর করিয়ে প্রশংসা করানো হয়। মমতা বন্দ্যোপাধ্যায় রিটায়ার করে গেলে কি তার প্রশংসা করা হবে? ঠিক যেমন জওহরলাল নেহরু প্রাক্তন হয়ে গেছেন, ইতিহাস কি তার প্রশংসা করে? এই জন্যই হচ্ছে ইতিহাস সব থেকে ভালো হচ্ছে বিচারক, আয়না। আপনি বর্তমানে আপনার ক্ষমতার বলে অনেক কিছু আপনি দেখাতে পারেন, চাপিয়ে দিতে পারেন, কিন্তু ইতিহাস আপনার বিচার করবে যে আপনি আপনার সময় সঠিক কাজ করেছেন না ভুল কাজ করেছেন। তাই এই জওহরলাল নেহরুর অনেকগুলো কাজের মধ্যে আরো একটা আমি আপনাদের সামনে বললাম, মাত্র 30 লক্ষ পাউন্ড, তখনকার হিসাবে হয়তো 40 লক্ষ টাকা দাম হতো, বা বড় জোর 1 কোটি টাকা দাম হতো। এই 1 কোটি টাকা দিয়ে এই বন্দরটি, যেটা এই মুহূর্তে পাকিস্তান চীনকে দিয়ে দিয়েছে ভারতকে শাসন করার জন্য, ভারতকে চাপে রাখার জন্য, সেই বন্দরটি আমাদের কাছে ওমানের রাজা অফার করেছিল কেনার জন্য মাত্র 30 লক্ষ পাউন্ডে। জওহরলাল নেহেরু সেটা পত্রপাত খারিজ করে দিয়েছিলেন। কত বড় ইতিহাসের অন্যায় হয়েছে বুঝতে পারছেন? আর ওনার অন্যায়ের জন্য আজকে প্রত্যেকটা ভারতবাসীকে ভয়ে থাকতে হচ্ছে। আমাদের জিডিপির একটা বড় অংশ সামরিক ক্ষেত্রে ব্যবহার করতে হচ্ছে, তার কারণ এই চীন পাকিস্তানের এই আগ্রাসী নীতিগুলোকে চাপা দেওয়ার জন্য। কাজে আপনাদের আমি বলি না, এমনি মনে হলো সকালে উঠলেন, নির্বাচন এসে গেছে, ভোটের লাইনে যেতে হবে বলে ভোট দিতে চলে গেলেন, বাবা একে ভোট দেয় বলে আপনিও ভোটে দাঁড়িয়ে গেলেন। এইভাবে কিন্তু ভোট হয় না। যেহেতু আমরা সকলেই শিক্ষিত, ইতিহাসটা জানা আমাদের প্রয়োজন। ইতিহাস জেনে কোন দল কি কি কাজ করে গিয়েছে, তার জন্য আমাদের কতটা ফল ভুগতে হচ্ছে, সবকিছু দেখেই কিন্তু ভোটের লাইনে যাওয়া উচিত। তা না হলে আবার আমরা যে ভুলগুলো করে যাব, আপনার আমার সন্ততিদের সেই ভুলের ভোগান্তি তাদের নিতে হবে। যাই হোক, আপনাদের বক্তব্য লিখে জানাবেন। এই হীরের নেকলেস ভালো লাগলো নাকি মুক্তোর মালা ভালো লাগলো, লিখে জানাবেন আপনাদের মন্তব্য। আজকে এখনকার মতো এখানেই।